তাইলে আমাদের দেখেন তো সবাই শেষের লাইনটা এরকম আছে কিনা একটু দেখেন। স্যার এটাকে লিখতেছি সামেশন ওভার আই এর জায়গায় থাকলো, সাধারণ গুণ করে দিলাম এ বি1 সি2 মাইনাস স্যার লিখলাম হচ্ছে এ2 লিখলাম হচ্ছে কত বি2 সি1 আর এখানে মাইনাস আছে, অতএব স্যার আপনি এরকম জিনিস লিখতে পারবেন, সেটা হচ্ছে মাইনাস, সেটা হচ্ছে A3B3C1 মাইনাসে মাইনাসে প্লাস A3B1C3। সবাই একটু লেখা বন্ধ করবেন, খুব গুরুত্বপূর্ণ। স্যারের এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম, এখানে দেখেন দুই ধরনের মান আছে, একটা হচ্ছে B1 সম্পর্কিত। দেখেন তো আপনারা এই B1 এই দুইজন আছে কিনা, B1 আর C1 দেখেন তো দুইজন আছে কিনা। হ্যাঁ স্যার। এবার একটু খেয়াল করেন, সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে স্যার যখন A1 দ্বারা গুণ দিবেন, আপনারা এভাবে মনে রাখবেন, যখন এটা A1 দিয়ে গুণ করছেন না, A1 দিয়ে গুণ করছেন না, সরি মানে যখন A1 বাদ গেছে না, যখন I এর দ্বারা গুণ হইছে তখন কলাম বাদ সারি বাদ, তখন এখানে একটু খেয়াল করেন A1 বাদ গেছে না। জি স্যার। ভেরি গুড। তাইলে স্যার I এর মধ্যে কে আছে, A1 আছে, B1 ও আছে, C1 ও আছে। যখন A1 বাদ গেছে তখন B1 আর C1 যারা আছে এদেরকে নিয়ে আমরা কাজ করব। মনে থাকবে না? মনে থাকবে না? তাহলে একটু আগে তোলেন, একটু এই লাইনটা তোলেন, এই লাইনটা জরুরি একটা লাইন স্যারের। এটা তুলছেন? না স্যার। স্যার কি সামনে আগাইতে পারি? জি স্যার। আখি স্যার সামনে আগাবো? জি স্যার। নুসরাত রাফা তারা কথা শুনতেছেন? জি স্যার। জি স্যার শুনতেছি। এবার একটু খেয়াল করেন, ওই স্যার এখানে লিখতেছে সামেশন ওভার আই এর জায়গায় থাকলো স্যার। এইবার স্যার আপনি যাদেরকে B1 কমন নিছেন, যদি স্যার B1 কমন নিয়ে লিখি তাহলে তো আপনাদের মধ্যে স্যাররা বলেন B1 কমন নিলে স্যার কি লিখতে পারবো? দেখেন তো ব্র্যাকেটের মধ্যে A2 C2 তারপর প্লাস A3 C3। ভেরি গুড, A3 C3 মাঝখানে কিন্তু মাইনাস, কারণ এবার C1 কমন নিলে কি লিখতে পারবো? C1 কমন নিলে কি লিখতে পারবো দেখেন তো? A2 B2 ভেরি গুড, A2 B2 তারপর A3 B3 ভেরি গুড, A3 B3। শুদ্ধভাবে লেখেন, শুদ্ধভাবে লেখেন। একটু লিখছেন? জি স্যার। এইবার তাহলে স্যার একটু বলি, আপনারা একটু খেয়াল করেন। এখন স্যারের একটু ঝামেলা আছে এখানে এসে, সেটা হচ্ছে তার এখন উভয় দিকে একই জিনিস যোগ করব। খুব মনোযোগ দেন, স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না আর সবটুকু বুঝে। প্রথম আই এর জায়গায় থাকলো, এখানে স্যার B1 দিলেন, প্রথম আপনি A1 C1 দিলেন, তারপর A2 C2, তারপর A3 C3 দিলেন, মাইনাস এখানে C1 আছে, আপনি দেন A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 আর হচ্ছে B3। সবাই একটু খেয়াল করেন প্লিজ, সবাই একটু খেয়াল করেন। স্যার প্রথম অংশে কি করছি, এই জিনিসটা বাড়তি লিখছি না, এই জিনিসটা বাড়তি লিখছি না, দ্বিতীয় অংশে এই জিনিসটা বাড়তি লিখছি না, প্রথম অংশে এই জিনিসটা বাড়তি লিখছি। প্রথম অংশে বাড়তি লিখছি হচ্ছে A1 B1 C1, দ্বিতীয় অংশে বাড়তি বিয়োগ দিয়ে দিছি A1 B1 C1। মান কি বাড়াইছি স্যার? না স্যার। না।
মান বাড়ায়ও নাই কমায়ও নাই। স্যারের কাজের একটা সুবিধা হয়েছে, আপনি বলুন স্যার সুবিধাটা কি আমার ব্যাখ্যা করেন। সুবিধাটা হচ্ছে এই জিনিস, এখানে সামেশন ওভার থাকলো, আই এর জায়গায় থাকলো, এবার B1 থাকলো। এবার কেউ একজন স্যারকে বলেন এ এ এ এটা রাফ, এটা লিখবেন না। এ ছিল আপনার হচ্ছে A1I প্লাস A2J প্লাস A3K, আর বি ছিল হচ্ছে আপনার B1I B1I প্লাস B2J প্লাস B3K। তাহলে আপনাদের মধ্যে কেউ একজন বলেন এ ডট বি মানে কি? AB এ ডট বি মানে কি? A1 A1 B1 A2 B2 B2 A3 B3 B3 এরকম না, এরকম না। যদি এটার এরকমই পরিবর্তে হয় লেখা তাহলে যায়। স্যারকে বলেন এই অংশে রবিউল A1 C1 জি, স্যার। A2 C2 A3 C3 আছে, তার মানে আসলে এখানে কি আছে? A dot B A dot C vector into B vector. A ডট A সি ভেক্টর। ভেরি গুড স্যার, খুশি হলাম। মাইনাস এখানে C1 লিখলেন। এবার একটু মনোযোগ দেন প্লিজ। এখানে A1 B1 A2 B2 A3 B3 আছে, আসলে কি A আছে? dot এখানে A A dot A B dot আছে। B. A B ডট বি dot B আছে। শুদ্ধ করে লেখেন, দ্রুত লিখবেন একটু। ফারুমা আলম, রিদমিকে আর একটু বলি, একটু খেয়াল করেন। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি স্যার। এইবার আপনি আই দ্বারা একে গুণ করে দেন, তাইলে স্যার লিখলাম সামেশন ওভার কিন্তু আছে আই এর জায়গায়। এবার হচ্ছে এটা B1, এটা হচ্ছে A ডট সি, মাঝখানে মাইনাস। স্যার সামেশন ওভার আছে আই এর জায়গায় আছে, এটা হচ্ছে C1 A ডট বি। এবার খুব মনোযোগ দেন প্লিজ, খুব মনোযোগ দেন। স্টুডেন্ট এই জিনিসগুলা বুঝে না কেন জানি। স্যার এ ডট সি এটা স্কেলার রাশি, এটাকে স্যার আলাদা করে ফেলেন, এ ডট সি আলাদা করে ফেললাম। আর আছে কে? আছে হচ্ছে আই B1, কারণ এরা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, কিচ্ছু মাঝখানে কিন্তু গুণ টুন কিচ্ছু নাই, মাইনাস। এ ডট বি এটা স্কেলার রাশি, অতএব স্যার এটাকে আলাদা করে ফেলেন। আর এখানের মধ্যে কে আছে? আই C1 আছে। ঠিক আছে, খুব মনোযোগ দিবেন প্লিজ, খুব মনোযোগ দিবেন। স্যার এখন একটু রাফ লিখবো, সবাই একটু খেয়াল করেন। আপনার বি ভেক্টরের মান কি ছিল? বি ভেক্টরের মান কি ছিল? বি ভেক্টরের মান ছিল, দেখেন তো, B1 সেটা হচ্ছে B1I প্লাস I plus B2J B2J প্লাস plus B3K। B2K. এটাকে স্যার কিভাবে লিখতে পারি? সামেশন ওভার, সেটা হচ্ছে আই B1, এটা কি লিখতে পারি? জি স্যার অবশ্যই হ্যাঁ। লিখতে পারি, কারণ সামেশন ওভার তুলে দিলে আপনার এরকম হবে, সেটা হচ্ছে প্রথম আসবে হচ্ছে আই, তারপর আসবে হচ্ছে B1। সামেশন ওভার মানে যোগের সম্পর্ক। এরপর আই এর পর আসে হচ্ছে কত? জে। B1 এর পরে আসে হচ্ছে স্যার B2। সামেশন ওভার মানে যোগের সম্পর্ক। এরপর আসবে হচ্ছে স্যার কে, তারপর আসবে হচ্ছে কত? B3। তার মানে এইটা যে কথা স্যার হুবহু এইটা একই কথা, এটা কি বুঝেন? জি স্যার তাইলে স্যার এটাকে লিখলাম হচ্ছে প্রথম এই সম্পর্কগুলো একটু কঠিন লাগবে সামেশন ওভার। তাহলে সামেশন ওভার B1 এটা মানে কত? B vector I B1 ভেরি গুড, এটা মানে হচ্ছে স্যার বি ভেক্টর মাইনাস। B. এরপর স্যার আছে হচ্ছে এ বি। এবার সামেশন ওভার আই আর হচ্ছে C1, এটা মানে কি ভেক্টর? C vector C vector. সি ভেক্টর। দেখেন তো আপনার প্রমাণ এটা দেখাতে বলছি কিনা। আমাদের যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ছিল, সেই ট্রিপল প্রোডাক্ট এ ক্রস বি ক্রস সি যেটা ছিল, সেটা এটা কিনা? প্রশ্ন দেখেন, প্রশ্ন দেখেন। জি স্যার। আমাদের এরকম জি ছিল স্যার এ জি স্যার। ক্রস বি ক্রস সি ইকুয়াল, দেখেন তো এরকম ছিল কিনা? এ ডট সি সহগ আকারে বি ভেক্টর আর এ ডট বি সহগ আকারে সি ভেক্টর। দেখেন তো এটা ছিল কিনা দেখানোর জন্য।
স্যার কোন বোর্ডে আসে কত সালে? এইটা রিসেন্ট অনেকগুলো সালেই আসছে, তবে আপনি 2004 লিখে রাখেন। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নামে এটা চিনবেন, বা তিনটি ভেক্টরের ভেক্টর গুণন এভাবে চিনবেন। আর স্কেলার ট্রিপল প্রোডাক্টও পড়াবো, তবে আজকে যেহেতু সহজ সহজ জিনিস পড়াইছি এই কারণে একটা ঝামেলার জিনিসও দেখাই দিলাম। এটা কিন্তু আসবে, স্যার বারবার বলতেছি এটা আসবে। এবং একটু লেখা বন্ধ করেন, লেখা বন্ধ করেন। আহমেদ, আহমেদ, জি স্যার। নন মেজরে সেটা আসবে নাকি মেজরে আসবে? মেজর নন মেজর দুটোতে আসবে রে বাবা। আছেন, সেটা হচ্ছে আপনি দেখবেন যে জ্যামিতি থেকে মিনিমাম একেবারে মিনিমাম 10 থেকে 12 নম্বরের প্রশ্ন আসে। আউট অফ 75 10 মার্কস কিন্তু অনেক বেশি। আর মেজরদের তো আসে, মেজররা ক্লাসে কিন্তু স্যার এগুলা করাই নাই। ক্লাসে মানে আজকে বলতে গেলে আপনাদের এটাই হচ্ছে নতুন। এটা হচ্ছে স্যার এই কথা বলতেছি, সিম্পল কথা, মেজর নন মেজর সবাইকেই। সেটা হচ্ছে মনে রাখবেন এখানে প্রথম এ, তারপর ক্রস, এরপর হচ্ছে বি ক্রস সি, মানে এ এর কাজ আগে না বি এর কাজ আগে নাকি সি এর কাজ আগে, এই প্রশ্নটা আপনি করতে পারবেন না। কারণ ব্র্যাকেট না দিলে তো মৃত্তিকা কার কাজ আগে হবে এটা আমি কেমনে বুঝবো? যেহেতু ব্র্যাকেট দিছি তার মানে বি আর সি এর কাজ আগে, পরে এ এর কাজ। এটা কি বুঝেন রবিউল? জি স্যার। রবিউল বুঝেন এটা? এটার জি, মধ্যে স্যার। দাও এই নিয়ম। আর হচ্ছে মনে এভাবে রাখবেন, সেটা হচ্ছে সূত্রটাই হচ্ছে এরকম, এ সি বি, বলেন কি বলছি, এ সি বি ACB মাইনাস এবিসি, minus এবিসি। আবার বলেন এ সি বি মাইনাস এবিসি। ACB minus বি মাইনাস ABC এবিসি। এবিসি। মানে যদি ক্রমটা এরকম থাকে এ বি সি থাকে, তাইলে হবে এ সি বি মাইনাস এবিসি। এসির সাথে ডট গুণন হবে, তারপর বি আসবে, এবির সাথে ডট গুণন হবে, তারপর সি আসবে। এখানে বি আর সি কিন্তু সহগ আকারে। এইবার যদি এ বি সি এর সাথে যদি মান উল্টাই দিয়ে যদি বলি যে এখানে আছে সি ক্রস এ ক্রস বি, কেউ একজন বলেন তো স্যারকে মান কি হবে? B cross A তাহলে সি হবে এ এ বি সি তারপর ডট এ। একটু সি খেয়াল সি করেন, ডট বি, প্রথম সি ডট বি এ হবে, সি ডট তারপর বি হবে, সি তারপর এ। তারপর বি, তাহলে প্রথম B সি তারপর হচ্ছে A বি তারপর B তারপর হচ্ছে তারপরে হচ্ছে এ। এটা কি বুঝেন? জি স্যার। সি জি স্যার আর এটা হবে তারপর হচ্ছে A হ্যাঁ, এটা তারপর হবে কত? সি সি C CAB A সি এ এ তারপর বি বি বি। ভেরি গুড। এই জিনিসটা একটু মনে রাখবেন স্যার, এ বি সি এর হলে প্রথম এ হয়, তারপর সি হয়, তারপর বি হয়। তাহলে প্রথম সি হবে, তারপর বি হবে, তারপর এ হবে, প্রথম সি হবে, তারপর বি হবে, তারপর এ হবে। তারপর স্যার ক্রম ঠিক আছে, এ বি সি, তারপর হচ্ছে সি এ বি, সি এ বি, প্রথম দুইটার ক্ষেত্রে ডট গুণন হবে। তাহলে এই সামনে কিন্তু স্যারের অঙ্ক সবগুলো প্রমাণ সবগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে এ বি মানে মানে অবস্থান চেঞ্জ করে ফেলবে, তখন নিশ্চয়ই আপনারা মানে অঙ্ক মিলাতে পারবেন ইনশাল্লাহ। জি স্যার। তাহলে স্যার কি আরো কিছু পড়াইতে পারি? জি জি স্যার স্যার। কতক্ষণ আছে স্যারকে একটু সময় বলেন। তার সময় এখন তার হয় একটা নাই। সময় হয় নাই। আচ্ছা ঠিক আছে, সময় যেহেতু হয় নাই তাহলে স্যার সহজ কিছু জিনিস দিয়ে আজকে পড়াটা ক্লোজ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের আজকে যে দুইটা জিনিস এটা মেজরে পড়াই ফেলছি, মেজরদের ভালো লাগার কথা না ক্লাসে, তারপরে নন মেজরে একটু মনোযোগী থাকেন, মেজরে একটু মনোযোগী থাকেন। আমরা যে জিনিসটা এখন দেখব সেটা হচ্ছে ভেক্টর গুণন এবং ক্রস গুণন এবং এইদের যে জ্যামিতিক ব্যাখ্যা সেই জিনিসটা। স্যার যে ভেক্টর গুণন এবং ক্রস গুণন, এই দুইটা গুণন এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে স্যার যদি এ এদিকে ক্রিয়া করে এবং বি যদি এই দিকে স্যার ক্রিয়া করে, কোণের মান স্যার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু বিপরীত দিকে। ঘূর্ণায়মান, অতএব কোণকে আপনি এভাবে দেখাইছেন। এখন এই যে স্কেলার গুণন বা যেটাকে আপনারা ডট গুণন নামে চিনেন, সেক্ষেত্রে স্যার এই
এ আর বি এর ডট গুণনের মান হচ্ছে স্যার এ বি, অন্তর্গত কোণকে যদি থিটা ধরেন তাহলে হবে এ বি কস থিটা। এখানে এ আর বি কোনজনই হচ্ছে মূলত এ ভেক্টর আর বি ভেক্টরের মান। তাই এইটা জ্যামিতিক ব্যাখ্যাটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, নাইলে কিন্তু স্যার সামনে আগাইতে পারবো না। খুব মনোযোগ প্লিজ স্যার। একটা রাফ, এটা রাফের জন্য যেহেতু আমরা ম্যাথ করতেছি, আমাদের খুব ধরেন এটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এটা হচ্ছে ও একটা অক্ষরেখা রেখা, আর ও এ পর্যন্ত এই দিক বরাবর যে ভেক্টরটা, ধরেন এটা হচ্ছে এই ভেক্টর অবস্থিত এই দিক বরাবর যে ভেক্টরটা, এটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে বি ভেক্টর। এবার একটু খেয়াল করেন, স্যারের ভেক্টর চিহ্ন দিতে প্রায় সময় উপরে নিচে এলোমেলো হয়ে যায়, আপনারা একটু ঠিক থাকবেন। মনে রাখবেন অভিক্ষেপ, অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। অভিক্ষেপ মানে কি একটু বলেন তো স্যার, কি বলছি? অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। অভিক্ষেপ মানে কি আহমেদ? ছায়া স্যার, ছায়া। আচ্ছা, মনে করেন এটা একটা কাঠের তক্তা বা কাঠের প্লান। এইখানে স্যার যদি একটা সূর্য রাখার ব্যবস্থা করি, একটা লাইট সোর্স দেই, তাইলে এই কাঠের তক্তা প্লাঙ্ক বা এই কলমটা ছায়া কতটুকু পড়বে, কি একজন বলেন তো? ওএক্স মানে এই ও এক্স বরাবর যে ছায়া পড়বে সেটা হচ্ছে ঠিক স্যার এখান থেকে যদি কোনো লম্ব অঙ্কন করেন তাইলে একটুক এলাকা জুড়ে তার ছায়া পড়বে। এই কথাটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার। স্যার যদি এই যে কলমটার এটার কাঠের তক্তা যদি হইতো, তাইলে এখানে যদি লাইট সোর্স থাকতো, তাইলে ঠিক মাথার উপরে দিছি কিন্তু, তাইলে কিন্তু ছায়া কমবেও না বাড়বেও না। ঠিক এখান থেকে এখানে একটা লম্ব অঙ্কন করলে যতটুক একটুক এলাকা ছায়া পড়বে না? খুব মনোযোগ দেন, এটা কিন্তু স্যারের বেসিক। স্যার এখন স্যার যেহেতু এটা সমকোণ আঁকছেন, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবগুলো সমকোণ থেকে আসে। তাহলে স্যার কি এটা লিখতে পারে কস থিটা, কস মানে এবার এগুলো ভুলে যান, এগুলো নিয়ে আপনারা খুব বেশি চিন্তা করার দরকার নাই। মনে করলাম এটা হচ্ছে এ ও বি একটা ত্রিভুজ, তাইলে এই এ ও বি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কস থিটা ইকুয়াল নিশ্চয়ই ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটা কি বুঝেন? জি। তাইলে স্যার আপনি কি এটা লিখতে পারবেন যে ও বি ইকুয়াল ও এ কস থিটা? ও এ যে কথা আসলে বি কস থিটা একই কথা। এটা কি বুঝেন? জি স্যার। জি। তার মানে স্যার ও এক্স এর দিকে বি ভেক্টর এর, আপনি তো স্যার ছায়া বললে হবে না, ম্যাথে তো এটাকে স্যার নিশ্চয়ই ম্যাথমেটিক্যাল নোটেশন দ্বারা প্রকাশ করতে হবে। তার মানে হচ্ছে এই ও এক্স এর দিকে বা এ ভেক্টরের দিকে বি ও এ বা বি ভেক্টর এর যে ছায়ার পরিমাণটা আসে সেটা হচ্ছে স্যার বি কস থিটা। স্যার কি বুঝতে পারছি? সিম্পল কথা, সেটা হচ্ছে স্যার যার উপর আপনি অভিক্ষেপ ফেলবেন, যার উপরে আপনি অভিক্ষেপ ফেলবেন সেই অভিক্ষেপের মান হবে যার ফেলবেন সে এবং অন্তর্গত কোণের কজের গুণফল। স্যার কি বুঝতে পারছি? তাইলে যদি যদি কোনো কারণে এই ভেক্টরটা যদি ধরেন একটু পর্যন্ত হয়, তাইলে তার যদি লম্ব আঁকতাম নিশ্চয়ই একটু পর্যন্ত ছায়া পড়তো না। এই একটুক ছায়ার পরিমাণ হচ্ছে ওবি, ওবির মানিতে হচ্ছে বি কস থিটা। একটুক ছায়ার পরিমাণ নিশ্চয় হবে হচ্ছে এ কস থিটা, কারণ আপনি একটু আগে বলছেন যার ছায়া ফেলবেন সে ইনটু অন্তর্গত কোণের কজের গুণফল। যার ছায়া ফেলবেন মানে এ এর ছায়া ফেলবো স্যার কার উপর? বি এর উপরে, নিশ্চয়ই অভিক্ষেপের মান হবে সে ইনটু অন্তর্গত কোণের কজের গুণফল। এটা কি বুঝেন? জি স্যার। তাহলে এবার একটু মনোযোগ দেন প্লিজ। এগুলো আপনারা উচ্চ মাধ্যমিক শিখছেন, এই কারণে স্যার বিস্তারিত বলতেছি না। এটাকে দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে স্যার এ ইনটু লেখা যায় হচ্ছে বি কস থিটা, আবার আরেকভাবে লেখা যায় স্যার বি ইনটু এ কস থিটা। এটা কি বুঝেন? হ্যাঁ স্যার। তাইলে স্যার তো একটু আগেই বলছি এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে স্যার এ এর উপর বি এর অভিক্ষেপ হইতে পারে, পারে না? জি স্যার পারেন। তাহলে এ এর উপর বি এর অভিক্ষেপ মানে হচ্ছে বি কস থিটা। তাহলে এই কথাটাকে স্যার কি এভাবে লিখতে পারি? সেটা হচ্ছে স্যার
এই কথাটাকে আপনি লিখতে পারবেন হচ্ছে এ ভেক্টরের এটা কি মান না? হ্যাঁ মান ভেরি গুড, এ ভেক্টরের মান গুণাকারে আছে। আর বি কস থিটা মানে কি? এ এর উপর বি এর, অভিক্ষেপ ভেরি গুড, এ এর উপর বি এর, এটা কিন্তু ভেক্টর, বি এর অভিক্ষেপ। ঠিক একই ভাবে এটাকে আকপর করে লিখলে এটা মানে কি? এটা মানে কি? বি ভেক্টরের মান ভি ভেক্টরের মান আর এ কস থিটা বি এর উপর, তাহলে এটা কার হবে? এর অভিক্ষেপ এর তাহলে বি এর উপর এ বি এর অভিক্ষেপ। এর, ভেরি গুড, অভিক্ষেপ। একটু লিখে নিলে সুবিধা হবে। স্যার একটু আগে তাহলে দেখাইছি না, একজনও যদি না বুঝেন স্যারকে আবার বলবেন, স্যার আমি অভিক্ষেপ বুঝি নাই, আমার কঠিন মনে হচ্ছে, স্যার আবার বলেন। স্যার অবশ্যই আবার বলবো। একজন যদি না বুঝেন অবশ্যই রিপিট করবো স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, একটু আনমিউট করেন, আনমিউট করে দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। নিচের অংশটা আবার বলেন। নিচের অংশটা আবার একটু বলি, সেটা হচ্ছে মানে বি এ cos থিটাটা কিভাবে আসছে? ও এইটাকে বিটাকে আগে লিখলাম, এইটাকে পরে লিখলাম। এইটাকে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে এ বি কস থিটা, একটা হচ্ছে বি আগে এ কস থিটা পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এটাকে দুই ভাবে লেখা যায়, এ এর উপর বি এর অভিক্ষেপ দিয়েও আপনি বলতে পারবেন, আর একজন বি এর উপর এ এর অভিক্ষেপ দিয়েও বলতে পারবে। হ্যাঁ বুঝছি। স্যার কি আজকের শেষ অংশে একটু যেতে পারি? জি স্যার। সব লেখাজোখা বন্ধ, সব লেখাজোখা বন্ধ, একটু মনোযোগ দিবেন, তাহলে স্যারের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে আমরা এখন যে ক্রস গুণন আছে, ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা করব। তাহলে ক্রস গুণন এর ক্ষেত্রে খুব মনোযোগ, হাত ধরে নিলাম এ ও এ বরাবর ক্রিয়াশীল, আর স্যার যেটা বি সেটা হচ্ছে ও বি বরাবর ক্রিয়াশীল, এবং তাদের অন্তর্গত কোণকে স্যার ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে ফ্লেমিং এর ডানহস্ত নীতি অনুসারে যেহেতু এদিক থেকে এদিকে মোচড় খাইছে, অতএব এদিকে উঠবে। ওই যে কোকের বোতল বা আপনাদের ট্যাপের ছিপি যদি আপনারা বা স্ক্রুকে যদি এভাবে ঘুরান তাহলে উপরের দিকে উঠে আসে না? হ্যাঁ স্যার মানে এদিক থেকে এদিক যদি হয় তাহলে উপরের জি। দিকে হবে। উপরের দিকে স্যার মানে বোর্ডের থেকে এরকম বের হয়ে আসবে। তো স্যার বোর্ডের থেকে তো এরকম বের হয়ে আসবে, আঁকতে পারবো না, স্যার এই দিকে এঁকে দিলাম যে আসলে আপনার যে একক ভেক্টর ইটা আছে সেটা এই দিকে আছে। সবাই এরকম একটা একটা ছবি আঁকেন স্যারের জন্য। এবার স্যার একটু বলি, আপনারা একটু লেখা বন্ধ করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা জানি হচ্ছে এ ক্রস বি এর মান হচ্ছে স্যার ইটা এ বি সাইন থিটা। স্যার একটু বলেন, স্যার একটু বলেন, কেউ একজন বলেন। একটু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? স্যার আচ্ছা এবার একটু খেয়াল করেন। স্যার যেহেতু জ্যামিতিক ব্যাখ্যা দিব, অতএব স্যার স্কেলার বানায় ফেলতেছি, এটাকে এ ক্রস বি এর মান নিয়ে কাজ করতেছি। মান নিয়ে কাজ করলে ইটার একটা মান আছে, কিন্তু এরও মান নাই, বিরও মান নাই, সাইন থিটাতে একটা সংখ্যাগত মান নিউমেরিক্যাল ভ্যালু এর কোনো মান নাই। অতএব স্যার মান আছে শুধুমাত্র ইটার। এ বি তো আগেই ডেফিনেশন অনুসারে কি হয়ে গেছে, স্কেলার হয়ে গেছে। এটা একক ভেক্টর, একক ভেক্টরের মান কত? এক 1
এক, অতএব আছে শুধুমাত্র এ বি সাইন থিটা। লেখা বন্ধ, সব লেখা বন্ধ, সব লেখা বন্ধ। স্যার এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে আপনি একটি সামান্তরিক অঙ্কন করেন। মনে করলাম সামান্তরিকটা হচ্ছে ও এ সি বি, ঠিক আছে? এখন এই যে সামান্তরিকটা স্যার অঙ্কন করছি, এই সামান্তরিকের একটা উচ্চতা আছে, উচ্চতা হচ্ছে স্যার ধরে নিলাম সেটাকে মনে মনে হচ্ছে এইচ। এবার খুব খেয়াল করেন, মনে করলাম যে বি থেকে যদি কোনো লম্ব অঙ্কন করি সেটা নিশ্চয়ই যাবে হচ্ছে কোথায়, ডি বিন্দুতে ছেদ করবে ধরেন। তাহলে স্যারের এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ হচ্ছে কত, এই ত্রিভুজটা, ত্রিভুজ ও ডি আর বি, এবং ত্রিভুজটার লম্ব দূরত্ব যেহেতু, তার মানে এখানে কি স্যার এরকম লিখতে পারি যে সাইন থিটা, সেটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ও ডি বি এর ক্ষেত্রে স্যার চিন্তা করতেছি, সেটা হচ্ছে সাইন থিটা, সাইন মানে হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে কত, বি ডি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ মানে কত, ও বি না? তাইলে সাইন থিটা ইকুয়াল স্যার কি এরকম লিখতে পারি, বিডি এর মান হচ্ছে স্যার এইচ, আর ও বি এখানে বাহু বুঝাচ্ছেন, ভেক্টরটা একটু বুঝাচ্ছেন না, তার মানে নিশ্চয়ই হচ্ছে বি। তার মানে স্যার এরকম কি লেখা যায়, এইচ ইকুয়াল বি সাইন থিটা। তাহলে স্যার যদি বি সাইন থিটার মান রিপ্লেস করি তাইলে এ ইন্টু কি লিখতে পারি, এইচ। ভেরি গুড, এ ইন্টু এইচ। তাইলে আমরা এটা জানি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র বলেন তো কেউ একজন? সামান্তরিক ক্ষেত্রফলের একটা সূত্র আছে, যারা আগে বলতে পারেন। সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে আপনারা বের করতেছেন বলেন? ক্রস গুণনের মান দ্বারা। না না না, এমনি এমনি জ্যামিতিতে 19 আপনারা সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বের করতেন? কর্ণদ্বয়ের না, কর্ণ দিয়ে সামান্তরিকে 19 আপনারা মনে হয় করেন নাই। কেউ না কেউ একজন বলা লাগবে, নাহলে স্যার সামনে আগাইতে পারবো না। এরকম কোন সূত্র ছিল কিনা মনে করেন তো, ভূমি ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের উচ্চতা। আর কি একটু বলেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুদ্বয়ের গুণফল। সবাই একটু আনমিউট করেন, আপনারা সামান্তরিকের ক্ষেত্রফল কি শিখছে স্যারকে একটু বলা লাগবে। হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফল। এটা তো ত্রিভুজের। সামান্তরিকে স্যার মানে সাউন্ডের জন্য বুঝাতে পারতেছি না, সামান্তরিকের কি ছিল, সামান্তরিকের ক্ষেত্রফল এরকম শিখছেন আপনি, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে স্যার, এটা যদি ভূমি ধরেন, ভূমি ইন্টু স্যার উচ্চতা, যদি আপনি অন্যটাকে যদি ভূমি ধরতেন তাইলে ভূমি ইন্টু তখন এই বাহু থেকে এই বাহুর যে উচ্চতা আছে সেটা বের করা লাগতো। তাহলে এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাইলে আসলে স্যার এ ক্রস বি ইকুয়াল, এই যে এ হচ্ছে আপনার এই বাহুটা, আর এইচ তো হচ্ছে উচ্চতা। তাইলে এইটা হচ্ছে আপনার হচ্ছে ও এ সি বি সামান্তরিকের, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আপনারা লেখেন, স্যার আর লিখলাম না, একটু লিখে ফেলেন। ডট গুণন এবং ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা কিন্তু আসে। স্যার 8 মিনিট আছে। আচ্ছা, স্যার কি একটু বলতে পারি, আপনারা একটু শুনেন, তাহলে শুনলেও হবে, যেহেতু অনেকক্ষণ লিখছেন আর ভালো লাগবে না। স্যার আবারও বলতেছি, শেষবার বলতেছি, সেটা হচ্ছে মানে ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা লিখতে আপনারা এরকম লিখবেন, সেটা হচ্ছে যে কোন সামান্তরিকের সন্নিহিত, এটা কিন্তু সন্নিহিত অ্যাডারেন্ট লেগে আছে, কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর সূচিত হয়, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর যদি সূচিত হয় তবে তাদের ক্রস গুণন হবে। ওই দুইটা সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক ক্ষেত্র হবে, ক্রস গুণন দ্বারা ওই সামান্তরিকের কি হবে, ক্ষেত্রফল প্রকাশিত হবে। তাহলে স্যার শেষবার বলতেছি, একটু খেয়াল করেন।
কোন সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহু যদি দুইটি ভেক্টর দ্বারা সূচিত হয় তবে তাদের ভেক্টর গুণনের মান হবে এখানে জ্যামিতিক ব্যাখ্যা মানে হচ্ছে মান হবে হচ্ছে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাইলে আহমেদ স্যার কথা শুনতেছেন? জি স্যার। ইয়া করেন, এই যে সবাই একটু ভিডিও অন করেন তো, স্যার আপনাদেরকে দেখি কে কে আছেন। আহমেদ মাল্টি উইন্ডোতে চলে যান সবাই, ইচ এন্ড এভরিবডি। আহমেদ মাল্টি উইন্ডো অন করছেন? জি স্যার। তাহলে সবাই একটু মনোযোগ দেন। আজকে আমরা কি কি পড়ছি স্যার? আজকে আমরা ক্লাসে বেসিক্যালি আপনি স্যার জ্যামিতির ভেক্টর চ্যাপ্টারে ছিলেন। ভেক্টর চ্যাপ্টারে স্যার আপনি কিছু জিনিস পড়াইছেন, তারপরে এখানে একদম নতুন করে শুরু করছেন। আমরা এখানে আজকে ভেক্টরের যে প্রাথমিক কথাবার্তা, ভেক্টরের মৌলিক সংগঠন, বিভিন্ন ডেফিনেশন বইতে আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। স্যার আপনি এখানে প্রথম আমাদেরকে ভেক্টরের সাহায্যে আজকে দুইটা প্রমাণ দেখাইছেন, একটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র, আর একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে আসা একটা অঙ্ক। আজকে স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ একটু কঠিন জিনিস, যেহেতু প্রথম দুটো সহজ ছিল, আপনি এরকম জিনিস শিখাইছেন। সেটা হচ্ছে স্যার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। স্যার যে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের প্রমাণ প্রতিপাদন, যে কিভাবে a ক্রস b ক্রস c ইকুয়াল acb মাইনাস abc আসে, এই জিনিসটা দেখাইছেন। শেষে আপনি আমাদেরকে দুইটা ছোট প্রশ্নের জন্য উপযুক্ত করছেন, সেটা হচ্ছে যে ডট গুণন এবং ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা। ডট গুণন ক্রস গুণন হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে স্যার যদি a ডট b হয় তাহলে a ডট b দ্বারা আসলে a ইনটু a এর উপর b এর অভিক্ষেপ অথবা b ইনটু b এর উপর a এর অভিক্ষেপ প্রকাশ করে। সবচেয়ে বেশি আসে আসলে ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা। ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা দ্বারা আসলে বাহু দুটাকে সন্নিহিত ধরে যে সামান্তরিক অঙ্কন করা যায় তার ক্ষেত্রফলে বোঝায়। ক্ষেত্রে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। মানে এক বাহুকে যদি আপনি ভূমি ধরেন তাইলে সে বাহু হতে অপর যে সমান্তরাল বাহু আছে তাদের উচ্চতাই হচ্ছে স্যার এখানে আলোচ্য উচ্চতা। আগামী ক্লাসে স্যার ইনশাল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়াবো। তার মধ্যে ইনশাল্লাহ থাকবে হচ্ছে আমাদের কিছু প্রমাণ, যেটা মেজর ও নন মেজর মাঝে মাঝে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, বা রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণ, বা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই প্রমাণগুলো ইদানিং দেখা যাচ্ছে। এরপর স্যার ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলতে ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ ক্লাসে আমরা অঙ্কে যেতে। তাহলে আজকে যা পড়াইছি ক্লাস আমাদের এখানে ইনশাল্লাহ শেষ হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে স্যারকে একটু ব্যাখ্যা করেন। স্যার লাস্টের লাইনটা কি লিখছেন ওটা বুঝি নাই। লাস্টের লাইন হচ্ছে এই ত্রিভুজ ও এ সি বি সামান্তরিকের ক্ষেত্রফল এই ভূমি ইনটু উচ্চতা, এটা যে কথা আসলে এটা একই কথা। কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রিপিট করবেন যে স্যার আমি এটা বুঝিনি, আপনি রিপিট করেন, স্যার আপনি আবার এটা বুঝান। তাহলে আমাদের কথা একটাই, সেটা হচ্ছে যেহেতু আমরা ম্যাথ পড়তেছি, যারা নন মেজর তারা তো আর খুব বেশি দিন ম্যাথ পড়বেন না, এগুলো একটু বেসিক ক্লিয়ার থাকে আপনার জন্য সুবিধা। আর যারা মেজর বাবা তারা তো জানেন ইনস এন্ড আউট সব জানতে হবে আপনার, তাহলে বিস্তারিত আপনি জেনে নেবেন। তাহলে আজকে একটু থাকলো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।